প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন। দর্শক, আপনারা দেশের সব খবর রাখেন, সব খবর জানেন। গণমাধ্যম কর্মীরা বিভিন্ন সময়ে আপনাদেরকে এসব তথ্য দেওয়ার জন্য কাজ করে। এখন দেশে গত 15 দিন ধরে যা চলছে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশে একটা অস্বাভাবিক পরিবেশ ছিল, এখন স্বাভাবিক হওয়ার পথে যাচ্ছে। পুরোপুরি স্বস্তি এখনো জনমনে ফিরেনি, সেটা চেষ্টা করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যখন দেশের এত বড় একটি নৃশংসতা, এমন একটি অরাজকতা হলো, যাতে জান মাল ক্ষতি হলো, এখন পর্যন্ত সরকারি হিসাবে 150 জন মারা গেছে। গণমাধ্যমের কাছে হয়তো আরও খবর, আরও বেশি মারা যাওয়ার খবর আছে, কিন্তু সরকারি হিসেবে আমরা 150 জনই জানি। এবং সরকারের বিভিন্ন স্থাপনা যেগুলো বাংলাদেশের এখনকার জন্য বাংলাদেশের উন্নয়নের প্রতীক, সেখানে আঘাত হানছে শুধুমাত্র এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। কিন্তু যারা এই শিক্ষার্থী ছিল কোটা সংস্কার আন্দোলনের, তারা পরিষ্কার করে বলেছেন যে তারা আসলে এই ধরনের সহিংসতার সাথে জড়িত না। তাহলে কারা এর সাথে জড়িত? যারা 71 সালে যারা দেশ বিরোধী ছিল, যারা এই স্বাধীনতার, যারা এই রাষ্ট্রটা কি চায়নি, তারা কি এখনো বাংলাদেশে ঘাপটি মেরে আছে? তাদের থেকে কি বাংলাদেশ অনেক বেশি সতর্ক থাকতে হবে আগামী দিনগুলোতে? প্রিয় দর্শক, আমরা এই সব কিছু নিয়ে আজকের এই জনতন্ত্র গণতন্ত্র আলোচনা করব। আমরা আলোচনার শিরোনাম ঠিক করেছি সামনের পথ। আমরা আলোচনা করার জন্য দুজন অতিথি আমাদের স্টুডিওতে আছেন। আমাদের সাথে আছেন, প্রথমেই পরিচয় করে দিচ্ছি, ইকবাল সোহান চৌধুরী, সম্পাদক দ্য ডেইলি অবজারভার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, আপনাকেও ধন্যবাদ। দুজনের কাছে কৃতজ্ঞতা, এখন কারফিউ চলছে, তার মধ্যে আপনারা আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। সরাসরি যাচ্ছি জনাব ইকবাল সোহান চৌধুরী, আপনার কাছেই। আপনি এক সময় এর আগে প্রধানমন্ত্রীর ছিলেন, উপদেষ্টা ছিলেন, তথ্য উপদেষ্টা। জনাব ইকবাল সোহান চৌধুরী, এই যে এই ঘটনাগুলো পরপর ঘটলো, যখন আদালতের রায় হলো, তারা মাঠে আন্দোলনে রাস্তায় থাকলো, তারপর তাদের মতে তাদেরকে আন্দোলন থেকে সরতে বললো সরকার, তারপর আদালতের রায় তাদের মতো করেই হলো। তারপরও তারা গত 3-4 দিন থেকে আদালতের রায়ের পরও একই জায়গায় 8 দফা নিয়েছিল। গতকালকে তারা একটা ঘোষণা দিয়েছেন যে তারা আসলে এই আন্দোলনে নেই, তাদের সব দাবি পূরণ হয়েছে। কিন্তু আজকেও আমরা ঢাকা সহ চিটাগং, রাজশাহী, বিভিন্ন জায়গায় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা শিক্ষার্থীদেরকে মাঠে দেখেছি, এবং আহত হয়েছে অনেকে, গ্রেপ্তারও হয়েছেন অনেকে। মানে এখনো পর্যন্ত আসলে কারাই মাঠে আছে? আপনাদের অবজারভেশন, আপনাদের কাছে কি তথ্য আছে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটি হলো, আপনি যে শিরোনাম নির্ধারণ করেছেন, কোন পথে, নাকি সামনের পথ? সামনের পথ হলো দুটো। একটি হলো যা হয়েছে, কেন হয়েছে, এবং এটি অ্যাভয়েড করা যাইত কিনা, এইসব নিয়ে আত্মবিশ্লেষণ সকল মহলের। সরকারকে করতে হবে, যারা ধ্বংসাত্মক কার্য করছে তাদেরকে করতে হবে, তারা কি এটা চালিয়ে দেশকে একটা অস্থিতিশীল একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাবে কিনা। আর সরকারের পক্ষ থেকে জিজ্ঞাসা হতে হবে যে কেন হলো, বা কিভাবে হলো, কারা করলো, ইত্যাদি। আরেকটি হলো, দ্বিতীয় পথটি হলো যে যাই হোক না কেন আমাদেরকে সামনে শান্তির পথে আমাদেরকে যেতে হবে। কারণ দেশে এই ধরনের একটা অরাজক অবস্থা রেখে, অস্বাভাবিক একটা পরিস্থিতি রেখে, দেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে রেখে, দেশের সাধারণ মানুষকে একটা অনিশ্চয়তার মধ্যে রেখে, এমনকি দেশের ভবিষ্যৎকে কিছুটা একটা যাকে বলে একটা ঝুঁকির মধ্যে রেখে দেশ চলতে পারে না। তাই এর একটি অবসান হতে হবে। এই অবসান দুভাবে হতে হয়। এই অবসান আলাপ আলোচনার মধ্য দিয়ে করতে হবে, সমঝোতার মধ্য দিয়ে করতে হবে। এমনকি যারা এই দুষ্কৃতিকারী, যারা এই ধ্বংসাত্মক কাজগুলো করছে, দেশের ভালো যারা চায় না, তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে। আর যেখানে যেখানে দুর্বলতা আছে, সেই দুর্বলতা সেটা প্রশাসনে থাকতে পারে, দলে থাকতে পারে, সেটা অন্যান্য কর্মকাণ্ডের মধ্যে থাকতে পারে, সেগুলো বিশ্লেষণ করে সেগুলো শুধরাতে হবে। এখন আসছি, আপনি যেটা বলেছেন যে আমাদের যারা এই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম করছে, আমাদের কোটা সংস্কার আন্দোলন যেসব ছাত্ররা করেছে, এরা আমাদের সন্তানের মতো, এবং তারা কিন্তু সবাই কিন্তু শিক্ষার্থী।
একটি কথা আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে, এই বয়সের যারা, তারা কিন্তু খুব আবেগপ্রবণ হয়। তারা কিন্তু একটু অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা কিন্তু একটু যাকে বলে প্রতিবাদ মুখর হয়। যৌবনে যারা প্রতিবাদ করতে পারে না, তাদের তো যৌবনই নেই। যদি প্রতিবাদ না করার মানসিকতা যদি আমাদের না থাকতো, তাহলে আমরা কি যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারতাম? মাতৃভাষা প্রতিষ্ঠা করতে পারতাম বুকের রক্ত দিয়ে? তাই একটি বয়স আছে, সেই বয়সটি আন্দোলনের, সংগ্রামের, যুদ্ধের, অধিকার প্রতিষ্ঠার। এটি হলো প্রথম কথা। এই শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছে, দেখুন তারা কিন্তু অত্যন্ত সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে তারা করেছে। তারা কোথাও একটা ইট মারেনি, এমনকি পাশে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, তাদের প্রতিও কোনো কিছু করেনি। এবং পুলিশও কিন্তু খুব ধৈর্য সহকারে তাদের পাশে দাঁড়িয়ে দেখেছে যেন কোনো কিছু না হয়। কিন্তু একটি পর্যায়ে আমরা দেখলাম এই আন্দোলন চলাকালীন অবস্থাতে এটাকে এর ভিতরে একটু রাজনীতি নিয়ে আসা হলো। যখনই রাজনীতিটা আনা হলো, তখনই কিন্তু এই শান্তিপূর্ণ একটি আন্দোলন একটি অরাজকতার দিকে চলে গেল। এবং এটা বিশ্বাস করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যে ছাত্ররা এই অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করেছে, তারা মেট্রো রেল পুড়িয়েছে, এটা ধারণা করার কোনো কারণ নেই। তারা বিটিভিতে আগুন দিয়েছে, এটা ধারণা করার কোনো কারণ নেই। তারা অন্যান্য যে স্থাপনাগুলোকে ধ্বংস করেছে, ওয়ে, সেখানে আগুন দিয়েছে, হানিফ ফ্লাইওভারের টোলে আগুন দিয়েছে, এটা কিন্তু ছাত্রদের আন্দোলনের বিষয় না, এবং ছাত্ররা এর মধ্যে ছিল না। এটার ভিতরে এই আন্দোলনকে সুযোগ নিয়ে, ওই যে বলে ঘোলা পানিতে মাছ শিকার করা, যারা দুষ্কৃতিকারী, যারা অপরাধের সাথে জড়িত, অন্ধকার জগতের যারা, তারা কিন্তু এই সুযোগ সন্ধানী, এর মধ্যে ঢুকে গিয়ে তারা এই কাজগুলো করেছে। এখন সরকারকে যেটা করতে হবে, সরকারকে চিহ্নিত করে এদেরকে ধরতে হবে। আবার এই নামে আপনি যদি বলেন যে গণগ্রেপ্তার করে আরেকটা পরিস্থিতি তৈরি করা, এটাও কিন্তু ইতিবাচক নয়। আপনি যারা দুষ্কৃতিকারী তাদেরকে ধরলে সবাই খুশি হবে, সবাই স্বস্তি পাবে। কিন্তু তার সাথে যদি কোনো নিরপরাধ বা কোনো নিরীহ কেউ যদি কোনো কারণের জন্য, সেটা রাজনৈতিক কারণ হতে পারে, সেটা প্রশাসনের ভিতরে কারো প্রতিহিংসা হতে পারে, কারো কোনো বাণিজ্যের ব্যাপার হতে পারে, সেগুলো যদি হয়, তাহলে কিন্তু এই যে মানে অভিযান, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান, সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এবং আমি মনে করি, আপনার কাছে আমি আবার ফিরছি এই প্রশ্নটা নিয়ে। আপনি বলছেন যে এরা কারা, মানে এই যে তার মানে যে এই যে এরা কি ৭১-এর যে পরাজিত শক্তি, তারা কি এখনো বাংলাদেশের মানে বাংলাদেশকে নস্যাৎ করার জন্য, বাংলাদেশের অর্জন ম্লান করার জন্য আছে, ঘাপটি মেরে আছে কিনা, এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে আমি ফিরছি। আমি একটু যাচ্ছি জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, আপনার কাছে প্রশ্নটা করছি। এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম গত এক সপ্তাহে যে বাংলাদেশ আমরা দেখেছি, এটা তো নিঃসন্দেহে বাংলাদেশের চিত্র নয়, এদেশের চিত্র নয়। এদেশের বহু ইতিহাস আছে, বহু আন্দোলন সংগ্রাম, এবং ছাত্ররাই সে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সেগুলো ফলপ্রসূ হয়েছে, সরকার মেনেছে। কিন্তু এখানে সম্পূর্ণভাবে সরকার ছাত্রদের একটা মানে একেবারে যৌক্তিক একটা আন্দোলনকে ঘিরে যখন এমন হয়, এর ফলাফল কি হয় শেষ পর্যন্ত বাংলাদেশের, কি দেখছেন? ধন্যবাদ আপনাকে, ইকবাল ভাইকে সালাম। দেখেন, আপনি যেটা বলছেন, অন্তত আমার জন্মের পরে এই ভূখণ্ডে, অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে শুরু করে এত অল্প সময়ে এত জীবনহানি এবং এত ধ্বংস আমি কিন্তু দেখি নাই। স্বাধীন দেশে এত ধ্বংস, এত অল্প সময়ে এত প্রাণহানি হওয়া, এটা নিশ্চয়ই কোনো জনগণ আকাঙ্ক্ষা করে না। কিন্তু এটার মূল যদি দায় দেন, আমি কিন্তু সরকারি দল বিরোধী দল বলছি না, দায় রাজনীতিবিদরা। কারণ রাজনীতিবিদটাকে দেশে এই জায়গায় দেশটাকে নিয়ে এসছে। এটার প্রধান কারণ হচ্ছে গণতান্ত্রিক চর্চা কোনো দলের মধ্যে নাই। গণতন্ত্র হচ্ছে সহনশীলতা, অন্যের মতের প্রতি রেসপেক্ট, শ্রদ্ধা রাখা, সেটা নাই। যেখানে সমস্যা সেখানে আলোচনা, সেই কালচার নাই। যেমন ধরেন ৩ জোটে হোসেন মোহাম্মদ এরশাদ পতনের আগ মুহূর্তে ৩ জোটের একটা রূপরেখা তৈরি করা হয়েছিল। সেখানে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল,
সেটা কিন্তু ফাইনালি ওয়ার্ক করে নেই, এখনও ইউটিউবে ঘোরাঘুরি করে, সেখানে সব সমাধান দেওয়া আছে। আপনি যে প্রশ্নটা উত্থাপন করলেন ওইটা যদি অনুসরণ করে, এটা তো পাবলিক কমিটমেন্ট ছিল রাজনৈতিক দলগুলির, সবগুলি দল মিলে, সেখানে নাই, তারা সেখানে থাকে না। কারণ এখন পলিটিক্সটা হয়ে গেছে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়া। এখন যেমনে ক্ষমতায় থাকতে পারি থাকবো, যেমনে ক্ষমতায় যেতে পারি যাব। এই কারণেই এত প্রাণহানি, এত ধ্বংস। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে কোঠা আন্দোলন, এটাকে কিন্তু আমি একটা লেখাও লিখেছি, যুগান্তরে ছাপা হয়েছে, বড় স্টোরি। দেখেন এটা কিন্তু 4-5টা স্টেপ হয়েছে যেখানে ইজিলি আলোচনা করে সমাধান করা যেত। 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত একদম শান্তিপূর্ণ ছেলেমেয়েরা ক্যাম্পাসের ভিতরে মিছিল করছে, একটা শুধু মিছিল শাহবাগ পর্যন্ত আসছে, তাও তারা অল্প সময় থেকে চলে গেছে। এরপরে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলির উস্কানি বলি, কথা বলি, এইসব কারণে কিন্তু শেষ পর্যন্ত সন্ত্রাসে রূপান্তরিত হয়েছে। ধরেন 16 তারিখে যদি আপনি দেখেন, সবগুলো বড় পত্রিকা দেখেন, রিভলভার হাতে হেলমেট পরে ফায়ার করতেছে ক্যাম্পাসের ভিতরে, মারাও গেছে। তো এইখান থেকেই সূত্র, এবং সেটা কিন্তু একটা পলিটিক্যাল পার্টির সেক্রেটারি বলছিল যে ছাত্রলীগই স্বঘোষিত রাজাকারদের মানে মোকাবেলা করা, ছাত্রলীগই যথেষ্ট, বাস শুরু হয়ে গেল। আপনার কাছে আমি ঠিক এই পয়েন্টে ফিরবো যে তাহলে এখন করণীয় কি, এই প্রশ্নটা নিয়ে ফিরছি আপনার কাছে। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, সিএসআর জনতন্ত্র গণতন্ত্রের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। জনাব ইকবাল সোবহান চৌধুরী, আবারও ফিরছি আপনার কাছে। যখন এই কোটা বিরোধী আন্দোলন হলো, এরপরে যখন সহিংসতা হলো, সহিংসতার পর থেকে বারবারই সরকার প্রধান থেকে শুরু করে সরকারের মন্ত্রীরা বলছিলেন এর সাথে জামাত শিবির ছাত্রদল জড়িত, পরিষ্কার করে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল। তো এখন জামাত শিবিরের রাজনীতি বন্ধ করার বিষয়টা বহুদিন আগে, আরো 8 বছর আগ থেকে এই কথা হয়ে আসছিল। এটা আইন মন্ত্রণালয় কাজ করছে, কে বিরুদ্ধে যাচ্ছে, নানান কিছু হওয়ার পরও এখন যখন দেশের এমন একটা অরাজকতা সৃষ্টি হলো, এখানে জামাত শিবিরের নামটি বা আবার আসলো জঙ্গি সংগঠন হিসেবে। আজকে 14 দলের একটি বৈঠক ছিল, সেখান থেকে বের হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে 14 দল একমত হয়েছেন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য। এই দলটি নিষিদ্ধ করার বিষয়টি জনাব ইকবাল সোবহান চৌধুরী, আপনি এতদিন সরকারকে কেন রিয়েলাইজেশন আসলো এত ঘটনার পরেও, কেন আরো আগে হইল না? না, এটা হলে কি হতো? তাহলে কি এই দিনটা দেখতে হতো বাংলাদেশকে? না, এটি উত্তর দিতে গেলে প্রথমে বলতে হয় এটা তো সরকারি সিদ্ধান্ত এখনো নয়। 14 দল একটি, সেখানে আওয়ামী লীগ একটি অংশী, বাকি আরো অন্যান্যরা আছে। তারা হয়তো দলীয়ভাবে এই ধ্বংসাত্মক কার্যক্রমের জন্য জামাতকে চিহ্নিত করে তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা আলোচনা করেছে। এখন আইন দিয়ে নিষিদ্ধ করতে পারবে কি পারবে না, সংবিধানভাবে এটা করা যাবে কি যাবে না, সেটা আরেকটি প্রশ্ন, সেটা আমি সেই প্রশ্নে যাচ্ছি না। আমি এইটুকু অনুধাবন করার চেষ্টা করতে চাই, সেটা হলো যে জামাত শিবির যে ধ্বংসাত্মক কাজ করছে এবং দেশের স্বাধীনতা বিরোধী, যেহেতু তারা স্বাধীনতা বিরোধী ছিল 71-এ, তাদের যে দেশের স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড, সেটার কারণের জন্য তাদের যারা মানে অ্যাক্টিভিস্ট, কর্মী, নেতা, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে, তথ্য এনে তাদেরকে বিচার করতে তো কোনো বাধা নেই। আপনি পুরো দলকে আপনি নিষিদ্ধ করতে পারবেন কিনা সেটা হলো আইনের ব্যাপার, সংবিধানের ব্যাপার, সেই ব্যাপারে আমি যাচ্ছি না। কিন্তু আজকে যে অভিযোগগুলো আসছে, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, অন্যান্যরা বলছেন, এবং কি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্যে এগুলি আসছে, তাহলে নিশ্চয়ই সেখানে তাদের কাছে এভিডেন্স আছে। সেই এভিডেন্সের ভিত্তিতে যদি তাদেরকে বিচার করা হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয়, এদেশের মানুষ কিন্তু, জনগণ সেটা মেনে নেবে। যেমনিভাবে দেখুন আপনার আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদেরকে যখন বিচার করা হলো, এমনকি বাইরের থেকে অনেক চাপ এসছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, কিন্তু তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি কিন্তু তাদেরকে ফাঁসি দিয়েছেন। এই ব্যাপারে কিন্তু যারা ভুক্তভোগী তারা ছাড়া বাকি
দেশের মানুষ কিন্তু এটাকে গ্রহণ করে নিয়েছে। যেমন আমাদের জাতির পিতাকে যারা স্বঘোষিত হত্যাকারী, দীর্ঘদিন তাদের বিচার হয়নি, ক্ষমতার প্রভাবে তারা ছিল। যখন মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশের আইন যখন তাদেরকে বিচার করে ফাঁসি দিয়েছে, তাদের পক্ষে কি কেউ দাঁড়িয়েছে? না, কেউ দাঁড়ায়নি। ঠিক আমি মনে করি এখন এই মুহূর্তে তাদেরকে নিষিদ্ধ করা হবে কি হবে না, করা যাবে কি যাবে না, সেটি একটি বিচার বিশ্লেষণের ব্যাপার। তবে যারা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো করেছে, আপনি কেন মেট্রো রেল জ্বালিয়ে দিবেন, কেন এতগুলো মানুষ মরল, কেন আপনার বাংলাদেশ টেলিভিশন জ্বালিয়ে দিবেন, কেন আপনি আরও যেসব জেল খালা বন্দিকে বের করে নিয়ে আসলেন, জঙ্গিদেরকে বের করে নিয়ে আসলেন, এগুলো কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই কাজগুলো করা হয়েছে। এবং এটার উদ্দেশ্য দুটো। একটি হলো যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন তারা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছেন, অরাজকতার সৃষ্টি করতে চেয়েছেন। এর মাধ্যমে জনগণের দুর্ভোগের মাত্রা যখন বাড়বে, তখন কোনো অসাংবিধানিক কোনো শক্তি ক্ষমতায় যাওয়ার পথকে সুগম করার জন্য একটা লক্ষ্য হতে পারে। আরেকটি লক্ষ্য হতে পারে, সেটি হলো যে তারা যেহেতু এই দেশকে ভালোবাসেন না, এদেশের স্বাধীনতাকে তারা ওইভাবে গ্রহণ করেননি, 16ই ডিসেম্বর তারা আত্মসমর্পণ করেছেন পরাজিত শক্তি হিসেবে, কিন্তু তাদের ভিতরে প্রতিহিংসা কিন্তু রয়ে গেছে। সেই প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা আমাদের জাতির পিতাকে হত্যা করেছেন, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছেন, জাতীয় 4 নেতাকে হত্যা করেছেন, দেশে অনেক অরাজকতা করেছেন, এই দেশকে ভালোবাসেননি বলে, এই দেশকে গ্রহণ করেননি বলে। এখনও তারা কিন্তু সেই ধরনের, যে দেশ আমি ভালোবাসি না, সেই দেশের উন্নয়ন আমার কাছে তো ভালো লাগবে না, তাই তারা এই ধ্বংসাত্মক কাজগুলো করেছেন। সরকারের উচিত হবে এখন এই যারা এইগুলি করেছে, সে ছোট হোক বড় হোক, নেতা হোক কর্মী হোক, মানে ভাড়াটে কেউ হোক, তাদেরকে চিহ্নিত করে ধরে এনে এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে। যেটি তারা করছেন, আজকে যেটা 14 দলে আলোচনা করেছেন, সেটা তো একটি মামলা কিন্তু ইতিমধ্যে পেন্ডিং আছে। সেই পেন্ডিং ইয়েতে হিয়ারিং করবে কি করবে না, আদালত সেটাকে গ্রহণ করবে কি করবে না, সেটা আদালতের ব্যাপার। শুধু এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তো আপনি বন্ধ করতে পারবেন না, আপনাকে এটা আইনেরও সায় থাকতে হবে। যেমন ধরেন এই যে কোটার সংস্কারের বিষয় যখন হলো, একটি পর্যায়ে কিন্তু আইনের ইয়ে নিতে হয়েছে, আইন যখন বলে দিয়েছে, তখন কিন্তু নির্বাহী বিভাগ একটি সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পেরেছে। আমি মনে করি আজকে আত্মবিশ্লেষণ হওয়া উচিত সরকারের ভিতরে, প্রশাসনের ভিতরে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে কোনো, এই শব্দটা নিয়ে আমি পরবর্তীতে আসছি, আত্মবিশ্লেষণ হওয়া উচিত। যে এখানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কোনো দুর্বলতা ছিল কিনা, এখানে কোনো স্যাবোটেজ ছিল কিনা, ভিতর থেকে কোনো স্যাবোটেজ ছিল কিনা, অথবা এটা যেটা সময়োচিত কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল হয়েছে কিনা, বা কোনো এইগুলো করে আমার মনে হয় একটা দিক। এটা হলো সরকারের প্রশাসনে। আরেকটি দিকে যেতে হবে, ওই ব্যাপারে কোনো ছাড় নেই, অর্থাৎ যারা দুষ্কৃতিকারী তাদের ব্যাপারে কোনো ছাড় নেই, সেটা কোনো যে দলেরই হোক না কেন। অবশ্যই আমি ফিরছি আপনার কাছে আবার। জনাব এম এ আজিজ, জনাব ইকবাল সোবহান চৌধুরী যেটা বলছিলেন, আপনি তো নিশ্চয়ই শুনলেন যে মানে যেটা আজকে 14 দলের, মানে তারা তো নীতি একটা, তারা এটা মত দিয়েছেন তাদের, সেটা আইনি ব্যাখ্যা জামাত শিবির নিষিদ্ধ করার ব্যাপারে। কিন্তু তার মানে কি মানে যারা দুষ্কৃতিকারী, সরকারের কাছে যে তথ্য থাকে, তারা বারবার সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জঙ্গি সংগঠনের নামই আসছে, জামাত শিবিরের নাম আসছে, সেক্ষেত্রে তাদের বিচারে তো কোনো বাধা নেই। মানে একটা দলকে নিষিদ্ধ করার সাথে এই বিচারের সাথে তো কোনো বাধা নেই, এটার জন্য তো বিচার। ঠিক আছে, আপনি ধরেন সন্ত্রাস হয়েছে, ধ্বংস হয়েছে, প্রাণহানি হয়েছে, আমরা জানি, এটার বিচার আছে। বিচারের আগেই যদি আমি বলি এটা জামাত শিবির বিএনপি ঘটিয়েছে, বিচারটা করবে কে? তাহলে এখন যদি রাষ্ট্র প্রধান থেকে শুরু করে গভর্নমেন্টের সব আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান থেকে শুরু করে সব যদি দেয়, তাহলে এটার বিচারটা করবে কে? তদন্ত করবে কে? ক্রিমিনাল ধরবে কে? এটার উপর তো আস্থা থাকবে না, বলবে যে এটা প্রি প্ল্যান্ড। তো এই জন্যে আমি ইকবাল ভাই যে কথাগুলি বলছে, আমি এটা সমর্থন করে আমি কিছু জিনিস অ্যাড করি। এটা হচ্ছে জামাত শিবিরকে ব্যান্ড করা এখন খুবই কঠিন কাজ।
এইটা স্বাধীনতার পরে সম্ভব ছিল। এখন ধরেন আমাদের ঘোষণা সংবিধানের সর্বজনীন ঘোষণাপত্রে কিন্তু মৌলিক অধিকারের অংশ হচ্ছে সংগঠন করা, বাক ব্যক্তি স্বাধীনতা এবং সংগঠন করার অধিকার। আবার আমরা জাতিসংঘের সিগনেটরিজ, সেখানে আমি একটা লেখা এই জন্য বার করলাম, 21 ধারায় আছে সংগঠন করার অধিকার। তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, এটা কি প্রমাণিত না? কোথায় প্রমাণ হয়েছে? কোথায় প্রমাণ করছেন? এটা তো আমরা জানি, আইনে কোথায় প্রমাণ হয়েছে বলেন? কোথাও প্রমাণ হয় নাই। তখন ছিল, কারণ হচ্ছে আমরা জানি যে জামাতে ইসলাম, মুসলিম লীগ, খয়রুদ্দিন আর একটা কি যে নেজামে ইসলাম, এই তিনটা বাদে সবাই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। এই তিনটে দল ছিল আইডেন্টিফাইড। তো এই তিনটে দলকে আপনি তখন যদি ব্যান করে দিতেন, এখনো তো আছে, ইটালির নার্সিপ আছে না, ব্যান্ড আছে না, কম্বোডিয়ায় স্বাধীনতা বিরোধিতা করছে, ব্যান্ড করে আছে না, বিশ্বে আছে, আমাদের দেশেও থাকতে পারতো। কিন্তু এখন হয়েছে কি, তারা সংগঠন, এখন তারা দীর্ঘদিন সংগঠন করছে। নিবন্ধন তো ছিল, নিবন্ধন বাতিল হয়েছে। এখন আপনি যদি নিবন্ধন বাতিল করেন, তাহলে এটা তারা যেমন বেশ তাদের রুট শক্ত হয়ে গেছে, দুই হচ্ছে বিশ্বে হাউকাউ শুরু হবে যে জাতিসংঘে আমরা সিগনেটরিজ, সেটা ভায়োলেশন হবে। তো সুতরাং আবার আমাদের সংবিধান আছে, সেখানেও ভায়োলেশন হবে। কিন্তু তাদেরকে তখন যদি করা যেত, বিশ্বে অনেক দেশেই আছে তো, যে যারা স্বাধীনতার বিরোধিতা করে বা সন্ত্রাসী দল, এগুলো ব্যান্ড, আমাদের দেশেও তো ব্যান্ড আছে, সন্ত্রাসী দল আছে না, হিজবুত তাহের, অমক সমক আছে না সন্ত্রাসী দল। কিন্তু এরা তো বিভিন্ন সময় ইলেকশনে পার্টিসিপেট করছে, অনেক কিছু সংগঠন করার অধিকার তারা পেয়ে গেছে। এখন এই জন্যই বলছি যে দলগুলোর সিদ্ধান্ত নিল বসে, আর একটা রাজনৈতিক দলকে ব্যান করে দেওয়া অত সহজ না। তাহলে অ্যাপিলেট ডিভিশনে কেসটা পেন্ডিং আছে, সেটা রায়টা এতদিন হলো না কেন? আচ্ছা, ফিরছি এই বিষয়টি নিয়ে, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, সিএসআরএম গণতন্ত্রে আরেকটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। জনাব ইকবাল সোবহান চৌধুরী, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে ঘটনা হলো, এখান থেকে সরকারের আসলে শিক্ষণীয় বিষয়টা কি, বা সামনের পথগুলো কেমন হতে পারে বা হওয়া উচিত? দেখুন, সরকারের কি করা উচিত সেটা মাননীয় প্রধানমন্ত্রী দেখাচ্ছেন। প্রথম দিকে যাই হোক না কেন, এখন মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন তিনি কিন্তু যেখানে ধ্বংসযজ্ঞ হয়েছে সেখানে যাচ্ছেন, যারা ভিকটিম হয়েছে তাদের সাথে দেখা করছেন, হাসপাতালে গিয়ে দেখা করছেন এবং ভিকটিমদেরকে সাহায্য করছেন। এটি হলো এখন সরকারের দিক থেকে একটা মানবিক দিক, সেগুলো করছেন। আইনগত যেগুলো সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই নির্দেশ দিচ্ছেন। একটি নির্দেশ দিয়েছিলেন যখন চরম পর্যায়ে গিয়েছিল অরাজকতা, ধ্বংসাত্মক হয়ে, তখন তিনি সেনাবাহিনী মোতায়েন করেছেন এবং কারফিউ বলবৎ করেছেন। এই দুটো দেওয়ার কারণের ফলে কিন্তু ওই সময় যে ধ্বংসাত্মক পর্যায়ে চলে গিয়েছিল, তখন যদি এই কঠোর পদক্ষেপ যদি গ্রহণ না করা হতো, তাহলে কিন্তু দেশে আরও অরাজকতা হতো, আরও জানমালের ক্ষতি হতো। আরেকটি দেখুন, আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত তারা নিয়েছেন যে এই হতাহতের বিষয়ে তারা শোক প্রস্তাব নিয়েছেন এবং আগামীকাল জাতীয় শোক হিসেবে পালন করা হবে, কালো বেশ ধরা হবে, মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা করা হবে। এটি আমি মনে করি সরকারের পক্ষ থেকে একটা মানবিক দিক। সরকার কিন্তু এটা দেখেননি এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে এই যে মানুষ হত্যা হয়েছে সেখানে হয়তো পুলিশের গুলিতেও হত্যা হতে পারে, দুষ্কৃতিকারীদের দ্বারাও হতে পারে, সেটা কিন্তু তারা বিবেচনায় আনেননি। তারা বিবেচনায় এনেছেন এতগুলো মানুষের প্রাণহানি হয়েছে, এরা দেশের নাগরিক। সেই হিসাবে সরকার কিন্তু একটা তাদের মরাল ডিউটি হিসেবে তারা কিন্তু জাতীয় শোক ঘোষণা করেছে। আর যেটি আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে সরকারকে সতর্ক হতে হবে। যেমন ধরুন, আজকে এটা তো টক অফ দি কান্ট্রি হয়েছে, এই যে ডিবিতে যে ঘটনাটা ঘটেছে, হাইকোর্ট সেটাকে বলেছে এটা একটা মকারি, একটা জাতির সাথে মাস্করা।
এবং আমি মনে করি সরকারকে এখানে সিদ্ধান্ত নিতে হবে। যারা এই সরকারের উচ্চ পর্যায়ে বসে থেকে সরকারের ভাবমূর্তি নষ্ট করে, ক্ষমতার অপব্যবহার করে, তাদের ব্যাপারে সরকারকে যদি সতর্ক না হয়, সরকারকে হয়তো আরও অনেক এই ধরনের বিব্রতকর অবস্থায় পড়তে হবে। এবং আমি এর আগে একসময় জানতাম কোহিনূর বলে একজন খুব নামকরা ছিল, পুলিশের কর্মকর্তা ছিল। তার একটা ক্ষমতার অপব্যবহার কারণের জন্য সে কিন্তু পুরস্কার প্রাপ্ত ছিল, পুলিশ কর্মকর্তা ছিল। তাকে শুদ্ধতার পুরস্কার, হ্যাঁ, তাকে কিন্তু মানে তার বিচার হয়েছে, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তো আমি মনে করি যারা সরকারের শীর্ষ পর্যায়ে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে যারা থাকে, তারা যদি মানে ক্ষমতার অপব্যবহার করে যদি সরকারের ভাবমূর্তি নষ্ট হয়, আজকে একটি হাইকোর্টের এই রায়টি কিন্তু এটা একটা রায় না, এটা একটা অবজারভেশন। এই অবজারভেশনটা কিন্তু সারা তাদের প্রতি একটা শিক্ষা। যাচ্ছি জনাব এম এ আজিজ আপনার কাছে, সেটা হলো যে একই প্রশ্ন আপনার কাছেও আমার আসলে, মানে সরকারের এই যে শিক্ষার বিষয়টা কি আগামীতে আসলে, এই যে এই ঘটনাটা ঘটলো, এটা তো খুবই আপনার সময় নাই, আমি খুব এক কথায় বলি যে বল প্রয়োগের পথ পরিহার করে আলোচনায় যেতে হবে। অর্থাৎ জনগণের কাছে দৃশ্যমান হয় যে এই জিনিসটার সমাধান হয়েছে, রাজনীতিবিদদের কাছে সমাধান মনে হইলে হবে না। দুই হলো, আমাদের দেশে অনেকগুলো বড় বড় ক্ষত আছে। বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছে, 21শে গ্রেনেড হামলা আছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই জন্য দেখেন ম্যান্ডেলা প্রায় 25 বছর দ্বীপে তাকে জেলে রাখছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের গোলমালে। ডি ক্লার্ক হোয়াইট প্রেসিডেন্ট ছিল, বেরোয় কিন্তু এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে তাদের ভিতরে সবাই তাদের দোষ ত্রুটি স্বীকার করে মাপসাপসে জাতিকে এক করছে। সুতরাং আমাদের পলিটিক্যাল অঙ্গীকার লাগবে, নেতৃত্বের সৎলোক লাগবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব ইকবাল সোবহান চৌধুরী, অসংখ্য ধন্যবাদ জনাব এম এ আজিজ, আপনাদের দুজনকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ সিএসআর গণতন্ত্রের সাথে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।